হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। অ্যাকাউন্টেন্সি হিসাব শাস্ত্রের 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং এর আরেকটি টপিক নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব গ্যাপ কনসেপ্ট বলতে কি বোঝায় এবং অ্যাকাউন্টিং এর যে অন্যান্য বেসিক কনসেপ্ট গুলো রয়েছে এবং জিএসটি এবং জিএসটির কি কি ক্লাসিফিকেশন রয়েছে, এই সকল ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু তোমাদের চ্যাপ্টার 1 এ টোটাল 12 নম্বর ধার্য করা রয়েছে, তাই আজকের টপিকটি তোমাদের চ্যাপ্টার 1 কে সাকসেসফুলি কমপ্লিট করতে বিশেষভাবে সাহায্য করবে এবং আজকের টপিকটি কমপ্লিট করলেই আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার 1 এর এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য। তাই আজকের ভিডিওটিকে তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে, ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক এন্ড শেয়ার করবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে, কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। তো সবার প্রথমে আমরা দেখব গ্যাপ কনসেপ্ট বলতে কি বোঝায়। তো গ্যাপ শব্দটির সম্পূর্ণ অর্থ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অ্যাকাউন্টিং এর যে বিভিন্ন ধারণা রয়েছে, কনসেপ্ট রয়েছে, ডক্ট্রিন রয়েছে, কনভেনশনস রয়েছে এবং যে বিভিন্ন প্রিন্সিপাল বা নীতি রয়েছে, সেই সকল নীতিগুলোর যে সর্বজন গ্রাহ্যতা রয়েছে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে এবং বিশ্ব স্তরে, তো সেই সকল কনসেপ্টকেই আমরা বলছি গ্যাপ কনসেপ্ট বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এবার আমরা দেখব মানি মেজারমেন্ট কনসেপ্ট বলতে কি বোঝায়, অর্থাৎ অর্থের মাপকাঠিতে বিচার্য ধারণা। তো এই ধারণা অনুযায়ী কেবলমাত্র আর্থিক লেনদেনগুলোকেই অ্যাকাউন্টিং এ শামিল করা হয়, অর্থ বহির্ভূত কোনো লেনদেন অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের অংশ বলে বিবেচিত হয় না। এবার আমরা দেখব গোয়িং কনসার্ন কনসেপ্ট, অর্থাৎ চলমান ধারণা। তো এই ধারণা অনুযায়ী কারবারের স্থায়ীকাল যতদিন পর্যন্ত হয়, কারবার যতদিন অবধি স্থায়িত্ব থাকে ততদিন আর্থিক লেনদেনও কারবারের মধ্যে হবে এবং যতদিন আর্থিক লেনদেন হবে ততদিন অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ করণেরও প্রয়োজন হবে। তাই কারবারের স্থায়িত্ব কালের উপরে ভিত্তি করে যে ধারণা তৈরি হয়েছে তাকেই আমরা বলছি অ্যাকাউন্টিং এর ভাষায় গোয়িং কনসার্ন কনসেপ্ট, অর্থাৎ চলমান ধারণা। এবার আমরা দেখব অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, অর্থাৎ হিসাব নিকাশ করণের সময়সীমা সম্পর্কিত ধারণা। তো বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সংক্রান্ত ধারণা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বিবরণী প্রস্তুত করার যে সময়সীমা রয়েছে তাকেই অ্যাকাউন্টিং পিরিয়ড হিসেবে গণ্য করা হয়। যেমন আমরা অ্যাকাউন্টিং এর ফলাফল নির্ণয়ের জন্য বেসিক্যালি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটকে প্রিপেয়ার করি এবং সেটাই বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে বা অ্যাকাউন্টিং এর যারা ইউজার রয়েছে তাদের কাছে উপস্থাপন করি। তো এই সকল বিবরণী উপস্থাপনের যে সময়সীমা রয়েছে তাকেই আমরা বলছি অ্যাকাউন্টিং পিরিয়ড। যেমন 1 এপ্রিল থেকে শুরু করে পরের বছর 31 মার্চ অবধি একটি যে ফিনান্সিয়াল ইয়ার তাকেই আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড হিসেবে গণ্য করতে পারি। এবার আমরা দেখব কস্ট কনসেপ্ট, অর্থাৎ পরিব্যয় সম্পর্কিত ধারণা। তো এই ধারণা সরাসরিভাবে অ্যাকাউন্টিং এর যে গোয়িং কনসার্ন কনসেপ্ট রয়েছে, যে চলমান নীতি রয়েছে তার সাথে রিলেট করে অথবা তার সাথে সম্পর্কযুক্ত রয়েছে। তো এই ধারণা অনুযায়ী অ্যাকাউন্টিং পিরিয়ড চলাকালীন যদি কোনো দ্রব্য বা পণ্য বা কোনো পরিষেবা পারচেজ করা হয়, ক্রয় করা হয়, তো সেই দ্রব্যের যে ক্রয় মূল্য রয়েছে সেই ক্রয় মূল্যকেই পরবর্তী সময় অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের বেস হিসেবে ধরা হয়। অর্থাৎ সেই ক্রয় মূল্যকে বেস করেই ফিউচারে যদি আরো কোনো ট্রানজাকশন হয়, কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই দ্রব্যের ক্রয় মূল্যকেই বেস হিসেবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবার আমরা দেখব ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট,
অর্থাৎ দ্বৈত নীতি। তো এই ধারণা অনুযায়ী ডাবল এন্ট্রি সিস্টেমকে বোঝানো হয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে ডাবল এন্ট্রি প্রসেস রয়েছে, যে ডাবল এন্ট্রি প্রিন্সিপাল রয়েছে, তাকেই আমরা ডাবল অ্যাসপেক্ট কনসেপ্ট বলছি, অর্থাৎ দ্বৈত সত্তার নীতি হিসাবে পরিচিত, যেখানে ডেবিট ক্রেডিট রুলসের উল্লেখ রয়েছে। চ্যাপ্টার 2 তে গিয়ে আমরা এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব, যেখানে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট রুলস, অ্যাকাউন্টিং ইকুয়েশনের বিষয়ে ডিটেলসে আলোচনা রয়েছে। এবার আমরা দেখব রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট, অর্থাৎ আয়ের স্বীকৃতিমূলক ধারণা। তো এই ধারণাকে আয় বা আদায়ের স্বীকৃতিমূলক ধারণা হিসেবে গণ্য করা হয়। এই ধারণা অনুযায়ী যদি কোনো দ্রব্য বিক্রয় করা হয় বা সেই দ্রব্যের মালিকানা হস্তান্তর করা হয় এবং সেখান থেকে যে আয় ক্রিয়েট হয় এবং বায়ার বা ক্রেতার কাছে সেই দ্রব্যটি পারচেস করার পর পেমেন্ট করতে যে লিগ্যাল অব্লিগেশনস রয়েছে, যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তাকেই আমরা বলছি রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট, অর্থাৎ আদায়ের স্বীকৃতিমূলক ধারণা। এবার আমরা দেখব ম্যাচিং কনসেপ্ট বা সামঞ্জস্যমূলক ধারণা। তো এই ধারণা অনুযায়ী একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং পিরিয়ড চলাকালীন যদি কোনো ইনকাম বা এক্সপেন্স করা হয়, যদি কোনো আয় বা ব্যয় করা হয় এবং সেই ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার যে পদ্ধতি, তাকে বোঝানো হয়, এবং ভবিষ্যতে যে ব্যয় করা হবে একটি পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ডে এবং সেই ব্যয় থেকে যদি কোনো রকম ইনকাম জেনারেট হয়, প্রফিট জেনারেট হয় একটি নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে অ্যাকাউন্টিং পিরিয়ডে, তাকেই আমরা বলছি ম্যাচিং কনসেপ্ট, অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা যদি বজায় থাকে তাকেই ম্যাচিং কনসেপ্ট বলা যেতে পারে। এবার আমরা দেখব ফুল ডিসক্লোজার কনসেপ্ট, অর্থাৎ সম্পূর্ণ প্রকাশের নীতি। তো এই ধারণা অনুযায়ী দৈনন্দিন লেনদেনগুলিকে এমনভাবে লিপিবদ্ধ করা হয়, বুকস অফ অ্যাকাউন্টসে এমনভাবে রেকর্ডিং করা হয় যাতে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা হবে, যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হবে, সেটা যেন ইনফরমেটিভ হয়, অর্থাৎ সম্পূর্ণ ইনফরমেশন যেন সেখানে থাকে এবং সেটা যেন ফেয়ার হয়, অর্থাৎ বাস্তব হয়, প্রকৃত হয়, এবং সেটা যেন অ্যাকুরেট হয়, অর্থাৎ নির্ভুল যেন হয়। তো সেই ধরনের কনসেপ্টকেই আমরা বলছি ফুললি ডিসক্লোজার কনসেপ্ট, অর্থাৎ সম্পূর্ণ প্রকাশের নীতি। অর্থাৎ যে সকল লেনদেনগুলো দৈনন্দিন কারবারের সাথে যুক্ত রয়েছে, সেই সকল লেনদেনগুলোর মধ্যে যেন ফুললি ইনফরমেশন থাকে, কোনো ফ্রড বা কোনো কারচুপি যেন সেখানে না করা হয়। এবার আমরা দেখব কনসিস্টেন্সি কনসেপ্ট, অর্থাৎ নিয়মানুবর্তিতামূলক ধারণা। তো এই ধারণা অনুযায়ী একটি ফিনান্সিয়াল ইয়ারে বা একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো আর্থিক বছরে যদি কোনো ধারণার প্রয়োগ করে, যদি কোনো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকোয়ার করে এবং সেই প্রিন্সিপাল যদি বছরকে বছর একই রকম ভাবে প্রয়োগ করা হয় বুকস অফ অ্যাকাউন্টসের রেকর্ডিং এর ক্ষেত্রে, তো সেই নীতিকে, সেই কনসিস্টেন্সিকেই আমরা বলছি কনসিস্টেন্সি কনসেপ্ট। এবার আমরা দেখব কনজারভেটিজম কনসেপ্ট, অর্থাৎ রক্ষণশীলতামূলক ধারণা। তো এই ধারণা অনুযায়ী যদি কারবারে কোনো প্রকার লস অ্যারাইজ হয়, ঝুঁকি বা অনিশ্চয়তার উৎপন্ন হয়, তো সেই অনিশ্চয়তা থেকে বের হবার জন্য বা সেই অনিশ্চয়তাকে দূর করার জন্য একজন অ্যাকাউন্টেন্ট যে সকল অ্যাকাউন্টিং প্রিন্সিপালের প্রয়োগ করে বা যে সকল অ্যাকাউন্টিং ধারণার প্রয়োগ করা হয়, তো তাকেই আমরা বলছি কনজারভেটিজম কনসেপ্ট, অর্থাৎ অনিশ্চয়তা এবং ঝুঁকি রোধমূলক কিছু ধারণার প্রয়োগ করা। এবার আমরা দেখব ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট, অর্থাৎ বাস্তবিক ধারণা। তো এই ধারণা অনুযায়ী যখন কোনো বস্তু পারচেস করা হয় কারবারের জন্য, তখন সেই বস্তুটি এক্সপেন্স বা ব্যয় হিসেবে গণ্য হবে নাকি সেটা একটি সম্পত্তি বা অ্যাসেট হিসেবে গণ্য হবে, সেটা কোনো ব্যক্তি বা কোনো অ্যাকাউন্টেন্ট বা সেই কারবারের মালিক দ্বারা প্রভাবিত হবে সেই অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা সেই অ্যাকাউন্টিং এর সিদ্ধান্ত গ্রহণকারী ধারণা, তখন তাকে আমরা বলছি ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বা বাস্তবিক ধারণা। এবার আমরা দেখব অবজেক্টিভিটি কনসেপ্ট,
অর্থাৎ উদ্দেশ্যমূলক ধারণা। তো এই ধারণা অনুযায়ী যে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা অর্থনৈতিক লেনদেন নির্ভর করে সেই লেনদেন সম্পর্কিত প্রপার এভিডেন্স এবং সাপোর্টিং ডকুমেন্টসের ওপরে, অর্থাৎ সেই লেনদেন সম্পর্কিত যে নথি রয়েছে তার উপরে ডিপেন্ড করে। এবং সেই নথিটি যদি রিয়ালাইজেবল হয়, অর্থাৎ তার যদি যথাযথতা রয়েছে, যদি সঠিক হয় এবং সেগুলো যদি ভেরিফাই করা হয়, সেই নথির মধ্যে কোনো কারচুপি নেই, সঠিক যথোপযুক্ত, এবং সেই ডকুমেন্টসগুলো ক্রিয়েট করতে একজন অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষকের যদি ফুললি ফ্রিডম থাকে, সম্পূর্ণ স্বাধীনতা থাকে, তখন সেই ধরনের কনসেপ্টকে বা ধারণাকে আমরা বলছি অবজেক্টিভিটি কনসেপ্ট, অর্থাৎ উদ্দেশ্যমূলক ধারণা। এবার আমরা দেখব জিএসটি বলতে কি বোঝায়। জিএসটি শব্দটির সম্পূর্ণ অর্থ হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ পণ্য এবং পরিষেবামূলক কর। জিএসটিকে একটি ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ অপ্রত্যক্ষ কর হিসেবে গণ্য করা হয়। এই ট্যাক্স প্রবর্তনের মূল উদ্দেশ্যই হলো ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ট্যাক্স, অর্থাৎ একটি দেশ এবং একটি কর ব্যবস্থা রূপায়ণ করা। 2017 সালের 24শে মার্চ একটি আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্টে জিএসটি অ্যাক্টকে পাশ করা হয়, প্রবর্তন করা হয় এবং 2017 সালের 1 জুলাই সমগ্র ভারতবর্ষ ব্যাপী জিএসটি অ্যাক্টকে লাগু করে দেওয়া হয়। এবং জিএসটি আসার পর যে সকল অপ্রত্যক্ষ ট্যাক্সগুলো ছিল, যেমন ভ্যাট, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, তো এই সকল ইনডাইরেক্ট ট্যাক্সকে বন্ধ করে দিয়ে জিএসটি কে বলবৎ করা হয়। তো বর্তমানে ভারতবর্ষে জিএসটির যে রেটগুলো রয়েছে, তো সেগুলো হলো 5%, 12%, 18% অ্যান্ড 28% হিসেবে জিএসটি রেট প্রত্যেকটি প্রোডাক্ট এবং সার্ভিসগুলোর ওপরে ধার্য করা রয়েছে। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ জিএসটি, অর্থাৎ জিএসটির কি কি শ্রেণী বিভাগ রয়েছে। তো জিএসটিকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে: আইজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি এবং সিজিএসটি। আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্যাক্স, সিজিএসটি অর্থাৎ স্টেট ট্যাক্স, ইউটিজিএসটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে যে ইনডাইরেক্ট ট্যাক্স বা জিএসটি বলবৎ রয়েছে, এবং সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল ট্যাক্সকে বোঝানো হয়েছে। আইজিএসটি বলতে বোঝায় আমরা যে রাজ্যে বসবাস করছি বা আমাদের বিজনেস সেটআপ যে রাজ্যে রয়েছে, সেই রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে যদি আমরা পণ্যের কেনা বেচা করি বা পণ্য সাপ্লাই করি বা পরিষেবা সাপ্লাই করি, তো সেক্ষেত্রে আইজিএসটি চার্জেস করা হয়। আর আমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হই এবং পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলের মধ্যে যদি আমরা ইন্ট্রাস্টেট ট্রানজ্যাকশন করি, অর্থাৎ আমরা নিজেদের রাজ্যের মধ্যে গুডস বা কোনো পরিষেবা সাপ্লাই করি, তো সেক্ষেত্রে এসজিএসটি এবং সিজিএসটি সেন্ট্রাল ট্যাক্স চার্জেস করা হয়। আর আমরা যদি কোনো ইউনিয়ন টেরিটরিতে অর্থাৎ কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে যদি পণ্য বা পরিষেবা সাপ্লাই করি, তো সেক্ষেত্রে সেন্ট্রাল ট্যাক্স এবং ইউনিয়ন টেরিটরি বা ইউজিএসটি চার্জেস করা হয়। তো এগুলোর আমরা একটু অ্যাকাউন্টিং ইকুয়েশন বা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে হবে এই সকল জিএসটির, তো তার কিছু এক্সাম্পল দেখব। তো ধরে নাও আমার বিজনেস সেটআপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। এবার আমি গুডস ট্রান্সফার করতে চাই ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে, তো সেক্ষেত্রে আমাদের জিএসটি ট্রিটমেন্ট কেমন হবে? তো সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র জিএসটি চার্জেস করব আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্যাক্স। এবার আরেকটি এক্সাম্পল দেখব। এবার ধরে নাও আমি ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে আমি ট্রানজ্যাকশন করছি, ধরে নাও দার্জিলিং থেকে আমি কুচবিহারে কোনো গুডস ট্রান্সফার করছি, অর্থাৎ আমি আমার রাজ্যের ভেতরেই ট্রানজ্যাকশন করছি, তো সেক্ষেত্রে চার্জেস হবে এসজিএসটি এবং সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স। তো বলা হয় যে আইজিএসটি যেহেতু
ইন্টিগ্রেটেড ট্যাক্স, তাই সেই ট্যাক্স ভ্যালুকে পূরণ করার জন্য আমি যদি সেম রাজ্যের মধ্যে যদি কোনরূপ পণ্য বা পরিষেবার ট্রানজ্যাকশন করি, গুডস বা সার্ভিসেস সাপ্লাই করি, তো সেক্ষেত্রে এসজিএসটি এবং সিজিএসটি আইজিএসটির সমান। অর্থাৎ আমার যদি আইজিএসটি যদি 18% হয়, তাহলে আমার সিজিএসটি এন্ড এসজিএসটি হবে 9% করে। ঠিক তেমনি কোনো ইউনিয়ন টেরিটরি যদি হয়, ধরে নাও পন্ডিচেরি থেকেই কোনো গুডস আমরা নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, তো সেক্ষেত্রে কিন্তু চার্জেস হবে ইউটিজিএসটি এবং সিজিএসটি। কারণ যেহেতু ইউনিয়ন টেরিটরি, তাই সেক্ষেত্রে এসজিএসটির জায়গায় চার্জেস হবে ইউটিজিএসটি এবং সিজিএসটি। অর্থাৎ আইজিএসটি হলো সম্পূর্ণ ট্যাক্স এবং সিজিএসটি এবং এসজিএসটি হলো সেই ট্যাক্সেরই বিভাজন। অর্থাৎ আমি যদি একই রাজ্য থেকে একই রাজ্যের মধ্যে যদি কোনো রকম গুডস সাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে চার্জেস হবে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। আমি যদি আমার রাজ্য থেকে কোনো ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো গুডস ট্রান্সফার করি, তাহলে সেক্ষেত্রে চার্জেস হবে ইউটিজিএসটি এবং সিজিএসটি। তো এই ছিল তোমাদের চ্যাপ্টার 1 এর কিছু বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট। তো ফাইনালি আমরা সাকসেসফুলি চ্যাপ্টার 1 কে কমপ্লিট করে ফেললাম। নেক্সট উইকে আমরা অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্ট এবং ডেবিট ক্রেডিট রুলস নিয়ে আলোচনা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।